আজ শুক্রবার, বেতাল কথার দিন। আজকের গল্পের নাম রাজসম্মান। এই গল্পটি আমরা নিয়েছি চাঁদ মামার 2001 সালের জানুয়ারি মাসের প্রকাশনা থেকে। দৃঢ়পতি বিক্রমাদিত্য পুনরায় গাছের কাছে ফিরে এসে গাছ হতে ঝুলন্ত শবদেহ নামিয়ে নিজের কাঁধের উপর রেখে যথারীতি শ্মশানাভিমুখে যাত্রা করে। তখন সবস্থিত বেতাল বলে, রাজন, তোমার জেদ দেখে আমার আশঙ্কা হচ্ছে যে তুমিও পাগল না হয়ে যাও। প্রত্যেকের একটা সহ্যের সীমা থাকে, কিন্তু তোমার সহ্য শক্তির সীমা পেরিয়ে গেছে। আমি তোমায় যতই বোঝাই না কেন, তুমি কোনো আঙুলি দিচ্ছ না সেসবের। আমি তোমাকে বরাবর বলছি যে তোমার জীবন ভীষণ ভয়ানক বিপদের মধ্যে রয়েছে, কারণ এখানে হিংস্র জানোয়ারের রাজত্ব। যে কোনো সময় তুমি তাদের দ্বারা আক্রান্ত হতে পারো। এই শ্মশানে স্বাচ্ছন্দ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছ, মনে করছো কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। নিজের রাজ্যে ফিরে যাওয়ার নাম পর্যন্ত করছো না। হয়তো তুমি ভুলেই গেছো যে তুমি একজন রাজা, এবং রাজা হিসেবে যে একটা নিশ্চিত ধর্ম আছে তাও ভুলেছ। এমন নয় তো যে তোমার রাজ্যে অশান্তি, অরাজকতার সৃষ্টি হয়েছে যার মুখোমুখি হওয়ার শক্তি তোমার নেই। আমার কথা শোনো, আপন রাজ্যে ফিরে যাও। রাজা শান্তনুকেও ঠিক এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। হঠাৎ সে মনে করে একদিন তার সমস্যা সমাধানের সঠিক পথ পেয়ে যায়, কিন্তু সেটা ছিল কেবল আত্মবঞ্চনা, তার ভ্রম মাত্র। তোমার পথশ্রমের কষ্ট দূর করার জন্য তার কাহিনী শোনাচ্ছি, মন দিয়ে শোনো। বেতাল তার কাহিনী শুরু করে। অনেককাল আগেকার কথা। বিদর্ভ দেশের রাজা ছিল শান্তনু। শস্য শ্যামলায় পরিপূর্ণ, ফলে ফুলে ভরপুর দেশ। কিন্তু ধর্মকলহের কারণে রাজ্যে অশান্তি আসে। শিব ভক্ত এবং বিষ্ণু ভক্তদের মধ্যে ছোটখাটো ব্যাপার নিয়ে পরস্পরের বিবাদ ঝগড়া লেগেই রয়েছে। একদল অন্যদের মন্দির ভেঙে দেয়, অন্যেরা অপরের সম্পত্তি দখল করে। উভয়কে ধ্বংস করার জন্য সদা ব্যস্ত হয়েছে। এক পক্ষ অন্য পক্ষকে বিনাশ করার সুযোগ খোঁজে। শান্তনু বুঝতে পারে যে এইরকম ধর্ম নিয়ে বিবাদ ঝগড়া যদি হয়েই চলে, তবে দেশ দুর্বল হয়ে পড়বে এবং শত্রু দেশ সেই সুযোগে সদ্ব্যবহার করবে। মন্ত্রীদের পরামর্শ চায়। মন্ত্রীদের মধ্যে যারা শিব ভক্ত, তাদের পরামর্শ বৈষ্ণব ধর্মকে রাজ্যে নিষিদ্ধ করে দেয়া হোক। আবার বিষ্ণুভক্ত মন্ত্রীদের পরামর্শ যে শিবের নাম পর্যন্ত উচ্চারণ করা যাবে না রাজ্যে। রাজা বোঝেন ধর্মভেদ মন্ত্রীদের মধ্যে দানা বেঁধে উঠেছে। খুব চিন্তিত হয়ে পড়েন। বিবেকবতী শান্তনুর পত্নী স্বামীর চিন্তার কারণ বিষয় জানার পর জিজ্ঞাসা করেন, প্রভু, আপনি বিষ্ণুভক্ত না শিব ভক্ত, জানতে পারি কি? আমি দেশভক্ত। আমার প্রজাগণ দুই দেবতার আরাধনা করে, তাই উভয়ে আমারও আরাধ্য দেবতা। শান্তনু উত্তর দেয়, আমাদের পুরাণে বলেছে যে ওই দুই দেবতা ভিন্ন ভিন্ন রূপে হলেও তারা দুজনে এক, একেরই দুটি ভিন্ন রূপ। শিবকে আরাধনা করলে তা বিষ্ণুর চরণে পৌঁছায়, আবার বিষ্ণুর আরাধনা করলে তা শিবের চরণে পৌঁছায়। দুই একই সম্প্রদায়, শিবকে সব এক। এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কোথাও কোথাও হরিহরনাথ মন্দির অস্তিত্ব পাওয়া যায়। অবশ্য আজকাল সেই সব মন্দিরের পরিচর্যা হয় না। আপনি হরিহরনাথের শ্রেষ্ঠত্ব মাহাত্ম্য প্রচার করুন, জনসাধারণের মধ্যে এই প্রচার প্রসার লাভ করুক। এতে হয়তো তাদের চিন্তার পরিবর্তন এনে দেবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এনে দেবে। বিবেকবতী পথের সন্ধান দেয়। শান্তনু হেসে বলল, জনতাকে বোঝানো এমন খুব কঠিন কাজ নয় যে হরি এবং হর পৃথক নয়, এক এবং অভিন্ন। কিন্তু কিছু স্বার্থান্বেষী লোক ধর্মের নামে জনতাকে বিভ্রান্ত করে তুলছে, ধর্মীয় ঐক্য স্থাপনাতে বাধা স্থাপন করে চলেছে। তারা আমাকেই হয়তো ধর্মদ্রোহী রূপে প্রচার করে আমার বিরুদ্ধে জনমত গঠন করবে। এই পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার জন্য আমায় সৈন্যশক্তিকে ব্যবহার করতে হবে।
তাদের দমনের জন্য হিংসার পথ বেছে নিতে হবে, আর আমি তা কখনোই চাই না। রক্তপাতের আশ্রয় নেওয়া আমার আদর্শ ও সিদ্ধান্ত বিরুদ্ধ। আপনি প্রজাদের মধ্যে রাজা শান্তনু রূপে যাবেন না। হরিহরনাথ নাম গ্রহণ করে এক যোগী রূপে তাদের উপদেশ দিন, বিবেকবতী বলে। স্বার্থান্বেষী লোকেরা যখন মহারাজের বিরুদ্ধেই লোকেদের খেপিয়ে তোলার চেষ্টা করছে, তখন একজন যোগীকে তারা কিভাবে মান্য করবে? তারপর আসল সত্য যখন জানতে পারবে, তখন রাজ্য জুড়ে আমার কি অবস্থা হবে? রাজা প্রশ্ন করে। বিবেকবতীর কাছে এই সমস্যা সমাধানের একটি পথ আছে। তার বালিকা বয়সে তাদের প্রসাদে একজন মুনি এসেছিলেন। সেই মুনিকে অতি শ্রদ্ধা ভক্তি ভরে সেবা করে। যাবার সময় মুনি তাকে একটি আংটি দিয়ে বলেছিলেন, এটি যে ধারণ করবে তার উপর অস্ত্রের কোনো প্রভাব পড়বে না, প্রাকৃতিক শক্তিরও কোনো প্রভাব এর উপর পড়বে না। কিন্তু হ্যাঁ, এর ব্যবহার লোকের উপকারের জন্য করলে তবেই আংটিটির মাহাত্ম্য ও শক্তি কাজ করবে। শান্তনুকে আংটির কথা জানিয়ে বিবেকবতী পুনরায় বলে, এখনো অবধি এই আংটি পূজার ঘরে রেখে দিয়েছি সযত্নে। এখন এর ব্যবহারের উপযুক্ত সময় হয়েছে, দেশ মন্দিরের কাজে ব্যবহৃত হবে। বিবেকবতী এই আংটি পূজাঘর থেকে এনে রাজাকে দেয়। আংটি আপন আঙুলে দেয়া মাত্র রাজা যোগীরূপে পরিবর্তিত হয়ে যায়। রানীর প্রশংসা করে রাজা আত্মবিশ্বাস নিয়ে প্রজাদের মাঝে যায়। রাজা হরিহরনাথের প্রচার শুরু করে, লোকেদের উপদেশ দেয়, বলা শুরু করে, শিব এবং বিষ্ণু ভিন্ন ভিন্ন নহে, একই দেবতা ভিন্ন নামে। দুষ্টু লোকেদের প্ররোচনায় জনতা তার ওপর পাথর ছুঁড়তে থাকে, নানা রকম হিংসাত্মক ঘটনা ঘটিয়ে বসে। যেমনভাবে প্রহ্লাদের ওপর হিরণ্যকশিপু করেছিল, অথচ তার উপর কোনো প্রভাব পড়েনি, ঠিক সেই রকম প্ররোচিত জনতাও তার কোনো ক্ষতি করতে পারে না। জনগণ অবশ্য হিরণ্যকশিপুর মতো দুষ্ট হতে পারে না। শীঘ্রই তাদের মধ্যে পরিবর্তন আসে। তারা শিব ও বিষ্ণুকে সমানভাবে পুজো করে। স্বার্থান্বেষী ব্যক্তিদের খেলা শেষ হয়, তারা তাদের পরাজয় স্বীকার করে। এই পরিবর্তনের অর্থ একটা বড় জয়। এই জয়ের ফলে শান্তনু খুবই খুশি হয়। কিন্তু এরই মধ্যে একটি ঘটনা ঘটে যায়। যখন সে নির্জন স্থানের মধ্যে দিয়ে যাচ্ছিল, রাজধানীর দিক থেকে তখন এক যুবক তাকে হঠাৎ আক্রমণ করে। বীর সাহসী রাজা মুহূর্তের মধ্যে যুবককে ঘায়েল করে তাকে বলল, আমি হরিহরনাথ, ভগবানের কৃপায় আমি অমোঘ শক্তির অধিকারী হয়ে উঠেছি, যোগী আমি। এসব জানতে না বলেই তুমি আমাকে আক্রমণ করেছ। তুমি তোমার উপর বিরক্ত হওনি। তুমি আমায় শুধু বলো, আমার উপর কোন উদ্দেশ্যে তুমি ঝাঁপিয়ে পড়লে? যুবক অত্যন্ত ঘৃণিত দৃষ্টি নিয়ে শান্তনুর দিকে তাকিয়ে বলল, আমি অজান্তে নয়, জেনে শুনেই তোমাকে আক্রমণ করেছি। আমি জানি তুমি কে এবং তোমার উদ্দেশ্য কি। যোগের দ্বারা তুমি মহিমাবান হয়ে উঠতে পারো, এই মহিমার দ্বারা জনগণকে সঠিক পথে চালিয়ে নিয়ে যেতে পারো, কিন্তু তুমি এই মহিমার অপব্যবহার করছো। আমাদের দেশে অরাজকতার বিস্তারের কারণ এই দেবভক্তি। কোনো দেশের উন্নতি করতে হলে চাই নাস্তিকতা। জনগণের দেবভক্তির দিক ঘুরিয়ে দিয়েছ তুমি, কিন্তু দেবভক্তির নামে যে মূর্খতা, অজ্ঞানতা তাদের মধ্যে বাসা বেঁধেছে, তা থেকে তুমি তাদের বাঁচাতে পারোনি। এ তোমার জয় নয়, পরাজয়। শান্তনু শান্তস্বরে বলে, এই বিশ্বজুড়ে অধিকাংশ লোক আস্তিক। দেবভক্তি এক অদ্ভুত বিশ্বাস। পৃথিবীময় দেবভক্তি নামে কত সৎকার্য হয়ে চলেছে। মানছি, দেবভক্তি যখন এক মূঢ় ভক্তিতে পরিবর্তিত হয়ে যায়, তখন লোকেদের অন্তর থেকে মানবতা বোধও দূর হয়ে যায়। তখন পশুর সাথে তাদের কোনো পার্থক্য থাকে না। তাই আমার বিশ্বাস, তাদের এই সময়ে সঠিক পথে আনা আমার কর্তব্য এবং আমার লক্ষ্যও। এই বিশ্বাসের উপর নির্ভর করেই আমি প্রচার করেছি। তুমি যদি আমার মতো প্রচার করো, তবে তোমার মঙ্গল হবে। তখন সেই যুবক স্বরচিত একটি কাব্য পাঠ করে শোনায়। শান্তনু খুবই সন্তুষ্ট হয়। তাকে বলে, তুমি একটি উত্তম কাব্যের রচনা করেছ, রাজাকে শোনালে নিশ্চয়ই পুরস্কৃত হবে। এরপর দুজনে পৃথক হয়ে যায়। রাজধানীতে প্রত্যাবর্তনের পর রাজা সেই আংটি রানীকে ফিরিয়ে দেয়। একদিন রাজা
দরবারে সিংহাসনে বসে আছে, তখন সেই নাস্তিক যুবক সেখানে আসে। রাজার অনুমতি নিয়ে পরিপূর্ণ দরবারে সে কাব্য পাঠ করে শোনায়। সভাসদরা তার প্রশংসা করে হাততালি দেয়। শান্তনুও তার প্রশংসা করে বলল, পুত্র, তুমি একজন প্রতিভাবান কবি। তোমার কাব্য 10,000 মুদ্রা পুরস্কার পাবার যোগ্য। এবার একজন মন্ত্রী হস্তক্ষেপ করে বলল, মহারাজ, সত্যি এই যুবকের কাব্য একটি মহান সৃষ্টি, কিন্তু এতে সে দেবতাকে ব্যঙ্গ ভরে কটাক্ষ করেছে। কোথাও তাকেও অপরাধী রূপে বর্ণনা করেছে। আমাদের দেশের নাগরিকগণ এতে সহমত প্রকাশ করবে না। এটি পাঠ করে অন্তরে তারা দুঃখ পাবে। এই কাব্যের জন্য কোনো রাজসম্মান দেয়া যায় না। মন্ত্রীর যুক্তিকে রাজা কেবল মাথা হেলিয়ে সমর্থন জানায়, আর যুবককে আলাদাভাবে তার সাথে সাক্ষাৎ করতে বলে। দুজনে একান্তে মিলিত হলে শান্তনু যুবককে বলল, নিঃসন্দেহে বলা যায় তোমার কাব্য অতি উত্তম। তোমার নিজের বিচার এবং বিশ্বাসকে তুমি প্রচার করতে চাও, তবে তোমাকে আমি আমার মহিমা অর্পণ করব। কিন্তু স্মরণে রাখবে, ওই মহিমার ব্যবহার কেবল লোকের উপকার করার জন্যই করতে হবে, আপন স্বার্থের জন্য নয়। যুবক তাকে অস্বীকার করে বলে, সকলে যোগী হতে পারে না। লোকের উপকারে আমার কি প্রয়োজন? আমি এরকম আরও কাব্য রচনা করতে চাই। এই দেশে আমার কাব্য যদি রাজসম্মান পায়, তাহলে আরও কাব্য রচনা করতে পারি। অথবা পরিশ্রম করে যদি জীবনযাপন করতে হয়, তবে এই কাব্য বিষয়ে সমস্ত বিস্মিত হয় আমার পক্ষে শ্রেয়। তখন শান্তনু তাকে একটি চিত্র দিয়ে বলে, শহরের অলঙ্কারের ব্যবসায়ী রত্নাকরকে এই চিত্রটি তুমি দেবে। সে তোমাকে 10,000 মুদ্রা দেবে। তারপর আবার কাব্য রচনা করার পর সেটা নিয়ে আমার কাছে আসবে। এর মধ্যে আরেকটি চিত্র অঙ্কন তৈরি করে রাখবো, কিন্তু মনে রাখবে, কোনো প্রকারেই যেন রত্নাকর জানতে না পারে এই চিত্র আমার সৃষ্টি। যুবক আশ্চর্য হয়ে যায়, মহারাজ, আপনার চিত্র বিক্রি করে আমাকে অর্থ দেবার প্রয়োজন কি? কেন রাজকোষ কি শূন্য? কবি এবং শিল্পীদের সম্মান জানাবার রীতি কি এই দেশে নেই? শান্তনু হেসে বলল, কবি এবং শিল্পীদের সম্মান জানাবার প্রথা আমাদের দেশে অবশ্যই আছে, কিন্তু দেশ অর্থ একজন রাজা নয়, প্রজাগণ। প্রজা প্রতিনিধি হিসাবে আমি প্রজাদের নির্ণয়কে মান্য করি, তাদের মূল্য দিই। তোমার কাব্য প্রজাদের অন্তরের ভালোবাসা আদায় করতে পারেনি, তাই তোমাকে রাজসম্মান পাওয়ার যোগ্য বলে বিবেচনা করা হয়নি। যতক্ষণ পর্যন্ত নিজের চিন্তাভাবনাকে অন্যের ওপর চাপিয়ে না দেবে, ততক্ষণ তুমি তোমার চিন্তাধারাকে স্বাধীনভাবে ব্যক্ত করতে পারো। আমি কিন্তু তোমার কাব্যকে তিরস্কার করছি না। সত্যি তোমার কাব্য আমার ভালো লেগেছে। আমি আমার অবসর সময় আনন্দের সাথে সে কাজ করি। তা দিয়ে যে অর্থ উপার্জন হয়, তা দিয়েই তোমার সম্মান জানাচ্ছি। রত্নাকর শিল্প ভালোবাসে, এরকম চিত্র সে খুবই পছন্দ করে, কিন্তু সে যদি জেনে যায় যে দেশের রাজা এই চিত্র অঙ্কন করেছে, তবে এর জন্য এর অধিক মূল্য দেবে। আমি চাই এর সঠিক দামই সে দিক। এই কারণেই আমার নাম গোপন রাখার কথা বললাম। তখন যুবক তার 2 হাত যুক্ত করে বলে, মহারাজ, আমি কল্পনাও করতে পারিনি যে একজন মহারাজা এত আদর্শবান হতে পারে। আমি নাস্তিক, কিন্তু আপনার মধ্যেই আমি দেবতার দর্শন পাচ্ছি। এখন থেকে আমি আর কখনো সম্মান পাওয়ার আশা করব না। আপনিই হবেন আমার জীবনের আদর্শ। আমার জীবন আমিই চালাব। শান্তনু তার কাঁধে হাত রেখে বলল, জনতা মূর্খের মতো যাতে প্রভাবিত হয়ে না যায়, তার জন্য তোমার মতো কবিদের কাব্য অবশ্যই প্রয়োজন রয়েছে। তোমাদের মতো লোকেদের সম্মান জানাতে পারা যাবে না। তবে আমাদের মতো লোকেরা চিত্র অঙ্কন করার প্রেরণা পাবে কোথা থেকে? যে কোনো শিল্পকলার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু আমার অঙ্কন কলা তোমাকে কাব্য সৃষ্টিতে প্রেরণা দেবে। তুমি যদি আমার মতো দেবতাকে দর্শন করো, তবে তোমার কাব্য মানব কল্যাণ করবে। এই চিত্রটি গ্রহণ করো। চিত্রকরের নাম বলার জন্য রত্নাকর তোমাকে চাপ দিলেও তুমি চুপ করেই থাকবে, কোনো অবস্থাতেই আমার নাম উচ্চারণ করবে না। মহারাজ, রাজসভায় মহারাজ হয়েও আপনি আমাকে সম্মান জানাতে পারলেন না, কিন্তু এই সম্মান আমার কাছে রাজসম্মানের চেয়েও শ্রেষ্ঠ। আপনার পরামর্শ ও বক্তব্যগুলি হবে আমার জীবনের পাথেয়, তাই নিয়ে এগিয়ে যাব। আমি বিশ্বাস করি কোনো একদিন পরিপূর্ণ সভাগৃহে আপনার হাত থেকে আমি পুরস্কার লাভ করব।
বেতাল কাহিনী শোনাবার পর বলল, রাজন, রাজশাসন পরিচালনা করা তরবারির উপর হাঁটার সমান। রাজ্যে বিভিন্ন বিশ্বাসের প্রচলন থাকে। আস্তিক এবং নাস্তিক উভয়ই তাদের নিজ নিজ তথ্যকে সঠিক ও সত্য বলে মনে করে। এই নিয়ে তারা তর্ক বিবাদ করে চলে। তবে এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। জগতের সকলের জানা যে রাজাকে এইসব পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তার উচিত এইসব লোকেদের সংযত করা, প্রয়োজন পড়লে কঠিন শাস্তি দিতে হবে। এইসব না করে যদি ভালো মিষ্টি কথা বলে, উপদেশ দিয়ে তাদের পরিবর্তন করা সম্ভব। যদি এভাবে সম্ভব হয়ও, তবে তা ক্ষণস্থায়ী মাত্র। এই জাতীয় লোক যে কোনো মুহূর্তে তার স্বরূপ প্রকাশ করে বিশ্বাস ভঙ্গ করে বিদ্রোহ করতে পারে। এরকম ক্ষণস্থায়ী বিজয়কে বিশ্বাস করে শান্তনু ভুল করে বসেছে যে সহজেই সে সমস্যার সমাধান করে ফেলেছে। আমি তো বলবো যে এটা কেবল তার ভ্রম মাত্র। এটা আত্মপ্রবঞ্চনা নয় কি? নিজেকেই নিজে ঠকানো নয় কি? আমার এই সন্দেহের সমাধান জানা সত্ত্বেও তুমি যদি চুপ করে থাকো, তবে তোমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে। রাজা বিক্রমাদিত্য এর তোরে বলল, মানব সমাজ চেতনাবিহীন নয়, আর পরিবর্তনহীনও নয়। পরিণাম এবং পরিবর্তন তার সহজ লক্ষণ। সুতরাং রাজার চাই সেই সময়কার পরিস্থিতির উপর দৃষ্টি রেখে সুযোগের ব্যবহার করে সমস্যার সমাধান করা, লোকেদের পারস্পরিক বিবাদ ঝগড়া দূর করা। বুদ্ধিমান চিন্তাবিদ শান্তনু এই কাজই করেছে। দণ্ড বা শাস্তি প্রদান নীতি সংস্কার পরিষ্কার করার সঠিক পথ নয়। ব্যক্তিত্বের মধ্যে, ধর্মের মধ্যে বিষমভাব তো সর্বদা থাকবেই। এটা বোঝা ভুল হবে যে এই সমস্যার সমাধান চিরকালের মতো হয়ে যাবে। রাজার মৌনভঙ্গে সফল হয়ে বেতাল সেই মুহূর্তে শবদেহ সহ অদৃশ্য হয়ে যায়। এই ছিল আজকের গল্প রাজ সম্মান। গল্পটি নেওয়া হয়েছে চাঁদ মামা 2001 সালের জানুয়ারি মাসে প্রকাশনা থেকে। প্রতিবারের মতো আজকে বেতাল কথার পরে আমরা কিছু তথ্য তুলে ধরি। আজকেও তেমনি কিছু তথ্য তুলে ধরছি তোমাদের সামনে। দক্ষিণ আফ্রিকায় এক প্রদেশ হতে অন্য প্রদেশে যাওয়া ভারতীয়দের জন্য নিষিদ্ধ হলে গান্ধীজি নিষেধ অমান্য করে এবং এই কারণে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়। এর পূর্বে 2500 জন ভারতীয়কে নেতৃত্ব দিয়ে নাটাল হতে ট্রান্সভালে নিয়ে যান। তাদেরকে গ্রেপ্তার করে নাটালে ফেরত পাঠানো হয় এবং 9 মাসের জন্য গান্ধীজির কারাদণ্ড হয়। 1914 সালে ছবিতে টারজান কমিক্স প্রকাশনা শুরু হয়। 1914 সালে 27শে জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। 28শে জুন সারজেভোতে অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফার্ডিনান্ড এবং তার পত্নী আততায়ীদের হাতে নিহত হয়। অস্ট্রিয়া হাঙ্গেরি বিরোধী কাজকর্ম বন্ধ করার জন্য সার্বিয়ার কাছে অস্ট্রিয়া দাবি জানায়। 23শে জুলাই সার্বিয়া অস্ট্রিয়ার সর্বশেষ দাবিকে প্রত্যাখ্যান করে। 25শে জুলাই অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স এবং তাদের বন্ধুগুলি মিলিতভাবে মিত্রশক্তি গড়ে তোলে। অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং জার্মানির নেতৃত্বে বিরুদ্ধ অক্ষশক্তি গঠিত হয়। এদের সঙ্গে যোগ দেয় ইটালি, গ্রিস, রোমানিয়া, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং জাপান। জার্মানি এবং অস্ট্রিয়ার পশ্চিম ও পূর্ব প্রান্তেই সাধারণত যুদ্ধ সীমিত থাকে। উত্তর ও দক্ষিণ আমেরিকা দুই মহাদেশকে বিভক্ত করে তৈরি হয় পানামা খাল। প্রথম জাহাজ এই খাল দিয়ে পার হয়। নিউ ইয়র্কের স্কাইক্র্যাপার বা আকাশচুম্বী অট্টালিকা উলওয়ার্থ বিল্ডিং এর উদ্বোধন হলে বাড়ি তৈরির ক্ষেত্রে নতুন নির্মাণ কৌশল জনপ্রিয় হয়ে ওঠে। এই ছিল আজকে চাঁদ মামার আসর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং খুব ভালো থাকবে।